প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি ভয়েস চেঞ্জের প্রথম বেসিক বিষয়গুলো আলোচনা করেছি। গত পার্টে আমি ভয়েস চেঞ্জের একটি পার্ট করেছি। সে পার্টে আমি ভয়েস চেঞ্জের বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম, কিভাবে চেঞ্জ করতে হবে। আজকে আমি ভয়েস চেঞ্জের যে টেন্সের যে বিষয়গুলো আছে, কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়, অন্যান্য যেগুলো রয়েছে, আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করতে থাকবো, দেখি কতটুকু করা যায়। আর যে পর্যন্ত আমি ক্লাসটা করব, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সঙ্গে থাকবা। আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা সবাই এই আমার ক্লাস থেকে উপকৃত হওয়া। তো ঠিক আছে, চলো আজকে আমাদের ক্লাসটা উপভোগ করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে আসলে কীভাবে বিভিন্ন টেন্সে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্সের পরিবর্তন করতে হয়, ভার্বের পরিবর্তন করতে হয়। তাহলে আমরা এখন দেখি যে এখানে ভার্বের কি পরিবর্তন হয়। আমরা প্রথমেই ইনডিফিনিট টেন্সগুলো সবগুলোর সেন্টেন্সেরই মধ্যে আমরা ইনডিফিনিট টেন্সগুলো ব্যবহার করব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট আমরা একসঙ্গে ব্যবহার করব। আমরা আগে দেখব যে ইনডিফিনিট টেন্সগুলোতে কী হয়। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসে আমরা অ্যাক্টিভ বা প্যাসিভ ভাইস ভার্সা পরিবর্তন হতে পারে। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করতে পারি, আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে পারবো। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট এর পরে ভার্ব বসে এবং ভার্বের সর্বদাই প্রেজেন্ট ফর্ম হয়। ভার্বের অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের সর্বদাই প্রেজেন্ট ফর্ম হয় এবং কখনো কখনো ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, সেটা সাবজেক্টের উপর ভিত্তি করে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকতে পারে। আর যদি না হয়, অন্যান্য সকল ক্ষেত্রে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কীভাবে প্যাসিভ করব? তাহলে আমাদের বেসিকে আমি যেমন বলেছি, অবজেক্টটা সাবজেক্ট হবে এবং এরপরে টেন্স অনুসারে আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট করছি, প্রেজেন্ট ইনডিফিনিট করার সময় আমাদেরকে এখানে একটা বি ভার্ব লিখতে হয়। সাবজেক্টের পরে বি ভার্ব লিখতে হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব এম এইচ আর এর যে কোনো একটি আমরা ব্যবহার করব ডিপেন্ডিং অন সাবজেক্ট। এই যে এখানে আমরা অবজেক্টটা যে সাবজেক্ট করে ফেললাম, এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের এখানে এম এইচ বা আর এর যে কোনো একটা লিখতে হবে। তারপরে কমন প্যাসিভ ভয়েসে সর্বদাই মনে রাখবা তোমরা যে প্যাসিভ ভয়েসে সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মূল ভার্বের সর্বদাই পাস্ট পার্টিসিপল হবে। তারপরে বাই এবং যে সাবজেক্টটা ছিল, সাবজেক্টটা অবজেক্ট রূপে গিয়ে সেখানে বসবে। তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের যে প্রদত্ত সেন্টেন্সটি থাকবে, সেই প্রদত্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা কীভাবে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? আমাদের ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকবে অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এভাবে আমরা বুঝতে পারবো। আর নেগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের ডু বা ডাজ থাকবে। তা ডু এবং ডাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ডু বা ডাজ যদি না থাকে তাহলে আমাদের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অথবা ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকবে। এরকম যদি থাকে তাহলে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর তখনই আমরা প্যাসিভ করার সময় আমাদের বেসিক রুলসের সাথে মিলিয়ে আমরা অবজেক্টটা সাবজেক্ট করব, তারপরে এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা এম ইজ আর ব্যবহার করব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব, বাই লিখব এবং সাবজেক্টটা অবজেক্ট করে ফেলব। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে এখানে আমরা দেখি অ্যাক্টিভ ভয়েসে কী আছে। আমি বলেছিলাম সাবজেক্ট থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে এস বা এস যুক্ত হতে পারে। এখানে এস যুক্ত হয়েছে। পরের সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, অর্থাৎ বি ওয়ান আছে। এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি অন বললাম, এখানেও ক্যাচ ভি ওয়ান আছে। তাহলে আমরা যেহেতু এখানে ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে, এখানে ভি ওয়ান আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা এটা ধরে নিলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তখন আমাদের কী করতে হবে? এই সেন্টেন্সে সবসময় আমাদের ভয়েস চেঞ্জের শুরুটা করব আমরা শেষের দিক থেকে, অর্থাৎ অবজেক্ট থেকে শুরু হবে। তাহলে আমরা অবজেক্টটা প্রথমে সাবজেক্ট বানালাম, তাহলে এ লেটার। তাহলে এ লেটার আমরা বলেছি কি
এমাত্র লিখে দিলাম কোনটা, যে এরপরে আমাদেরকে বি ভার্ব বসাতে হবে এম ইজ আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বি ভার্ব ব্যবহার করব এম ইজ আর। তাহলে এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর উপর বেসিস করে আমাদেরকে বি ভার্বটা বসাতে হবে। তাহলে এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করলাম ইজ, এবং মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে। এরপরে একটা বাই বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট কি ছিল, এখানে হি ছিল, হিটা অবজেক্ট হয়ে হিম হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, তাহলে অবজেক্ট কি আছে, চেজ। তাহলে চেজ ইজ ফ্লেড বাই আজ, চেজ ইজ ফ্লেড বাই আজ। নাম্বার 3 নাম্বার সেন্টেন্সে দে ক্যাচ ফিশ। তাহলে দে ক্যাচ ফিশ এর অবজেক্টটা হলো ফিশ। এই ফিশটাকে যদি আমরা সাবজেক্ট করি, তাহলে আমরা এখানে সাহায্যকারী ভার্ব বি ভার্ব লিখবো হলো ইজ। এখন এটা চেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ হয়েছে। ফিশ এটা আনকাউন্টেবল নাউন হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে, এই কারণে আমরা এখানে ইজ ব্যবহার করব, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই অবজেক্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং তোমরা তোমাদের বইয়ে যে এক্সারসাইজগুলো আছে তোমরা সেই এক্সারসাইজগুলো করবে, এবং আমি আমার ক্লাসের শেষে তোমাদের বাড়ির কাজ করার জন্য আমি কিছু এক্সারসাইজ দিয়ে দেবো, তোমরা সেগুলো কমপ্লিট করবে, এবং কমেন্টে তোমরা এটা লিখে দিবা। আমাদের হবে না, আমি সেগুলো আবার ঠিক করে দেব। তাহলে আমরা এখন দেখব হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ যে ফর্মগুলো আছে সেই নেগেটিভ ফর্মগুলো আমরা দেখি। তাহলে কি থাকবে, আমার নেগেটিভ ফর্মে আছে হি ডাজ নট রাইট আ লেটার, হি ডাজ নট রাইট আ লেটার। তাহলে এটাকে আমরা যদি নেগেটিভ করতে প্যাসিভ করতে যাই, তাহলে আমাদেরকে একইভাবে আমাদের করতে হবে, শুধুমাত্র যে বি ভার্ব রয়েছে সেই বি ভার্বের পরে একটা নট বসাতে হবে, অতিরিক্ত একটা নট। এইখানে আমাদের অতিরিক্ত এসেছে ডাজ নট এবং ডু নট এসেছে। এই যে ডু এবং ডাজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের চিহ্ন। তাহলে যখন আমরা ডু বা ডাজ থাকবে, তখন আমরা নিশ্চিত ধরে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ডু এবং ডাজ যদি না থাকে, তাহলে যদি নেগেটিভ না হয় অ্যাফার্মেটিভ হবে, আর অ্যাফার্মেটিভ হলেই ভার্বের সাথে হয় এস বা এস যুক্ত হবে, না হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ করব, তাহলে কি করলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপরে আমরা ঠিক একইভাবে সাহায্যকারী ভার্ব বা বি ভার্ব অ্যামিজারের যে কোনো একটি এই সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে আমরা ব্যবহার করব। তারপরে নেগেটিভ হওয়ার কারণে আমরা এখানে একটা নট ব্যবহার করব। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই এবং সাবজেক্টটা অবজেক্ট হবে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে করতে পারি। তাহলে কি অবজেক্ট কি আছে এখানে, সেজ। তাহলে সেজ আছে, সেজ ইজ নট ফ্লেড বাই দেম। এখানে আমি লিখেছি দে ডু নট ফ্লে সেজ, তাহলে সেজ ইজ নট প্লেড বাই দেম। 3 নম্বর সেন্টেন্সে উই ডু নট ক্যাচ ফিশ। তাহলে উই ডু নট ক্যাচ ফিশ, তাহলে আমরা এখানে লিখব ফিশ ইজ নট কট বাই আজ। কি ফিশ ইজ নট কট বাই আজ। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। তাহলে এরপরে আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করি সেটা আমরা দেখব। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই আমরা এখানে দেখব। আমি প্রথমে এখানে লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের যে ফর্মটা থাকবে অ্যাক্টিভে, যেমন প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমাদের যে কনজুগেশনে ভার্বের 3টি রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে এখানে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এবং এটা থাকলে আমরা ধরে নেব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তখন আমরা যদি এই সেন্টেন্সটাকে প্যাসিভ করার সময় ঠিক একইভাবে সব এক, শুধুমাত্র এখানে আগে লিখেছিলাম কি, আগে লিখেছিলাম অ্যামিজার। তাহলে আগের সেন্টেন্সে লিখেছি অ্যামিজার, কারণ হলো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। এখন আমরা এটা করছি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে শুধু অ্যামিজার এর স্থলে আমরা ওয়াজ ওয়ারটা লিখব, আর বাদ বাকি যা সব একই থাকবে। যেমন
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে। এভাবে আমরা আমাদের কাজটা করতে পারবো। তাহলে এখানে যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ক্ষেত্রে কী হয়? নেগেটিভ ক্ষেত্রে দেখো একটা জিনিস, দেখো এইখানে সাবজেক্টের পরে একটা ডিড থাকবে, ডিডের পরে একটা নট থাকবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা ডিড পাবো অ্যাক্টিভ ভয়েসে এবং সাথে একটা নট থাকবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স হয় তখন একটি সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হয় এবং সেক্ষেত্রে মূল ভার্বের আর পাস্ট ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে কি করতে হবে? আমাদের ওই আগের সেন্টেন্সগুলোর মতো প্রেজেন্টের মতোই এখানে ওয়াজ ও একটা বসবে এবং সাথে একটা নট বসবে। নট বসিয়ে আমরা ওয়াজ ওয়ারের পরে নট বসিয়ে আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তাহলে আমাদের কি হবে? অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা রয়েছে সেটা সাবজেক্ট হিসেবে লিখবো, তারপরে ওয়াজ ওয়ার লিখবো এবং নট লিখবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, বাই লিখবো এবং সাবজেক্টটা সবশেষে অবজেক্ট হয়ে এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন দেখি এই সেন্টেন্সের এইগুলোর স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা কয়েকটি সেন্টেন্স লিখি, আমার সেন্টেন্স থেকে আমরা সম্পূর্ণ জানার চেষ্টা করি। তাহলে আমরা এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দেখি। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসে কী রয়েছে? হি রোট এ লেটার, হি রোট এ লেটার। তাহলে আমরা যেটা স্ট্রাকচার লিখলাম সেই স্ট্রাকচার অনুসারে কী হবে? এখানে যে অবজেক্ট রয়েছে অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এ লেটার, তারপরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের বিভার হিসেবে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব। তাহলে এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করলাম এবং মূল ভার্বের সবসময় খেয়াল রাখবা যে প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। রোড থেকে রিটেন, তারপরে বাই, তারপরে হিম। একইভাবে দে কট ফিশ, তাহলে ফিশ ওয়াজ, দে কট ফিশ মূল ভার্বের পাস্ট ফর্ম, এখানে ওয়াজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ক্যাচের প্রথমে ক্যাচ, তারপরে কট, তারপরে কট, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্যাচ, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম একই। তারপর বাই, দে আছে, দেম হবে। এরপরে উই ডিড নট প্লে ক্রিকেট, উই ডিড নট প্লে ক্রিকেট। তাহলে আমাদের অবজেক্ট কী আছে? ক্রিকেট। তাহলে ক্রিকেট ওয়াজ নট প্লেড বাই আস, ক্রিকেট ওয়াজ নট প্লেড বাই আস। এখানে যেহেতু নট আছে এবং ডিড আছে তাহলে পাস্ট ইনডিফিনিটের জন্য ওয়াজ এবং নট আছে, অতিরিক্ত নটটা আমরা এখানে যোগ করে দিলাম। তাহলে ক্রিকেট ওয়াজ নট প্লেড বাই আস, ক্রিকেট ওয়াজ নট প্লেড বাই আস। 4 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি শি ডিড নট সিং এ সং। তাহলে এর প্যাসিভ ভয়েস কী হবে? এ সং ওয়াজ নট সাং বাই হার, এ সং ওয়াজ নট সাং বাই হার। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় তোমাদের টেক্সট বুক থেকে বা অন্য যে এক্সারসাইজ বুকগুলো আছে সেখান থেকে তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের এই অধ্যায়টা বের করে তোমরা চেষ্টা করবা। এরপর যদি কোনো সেন্টেন্সের সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে, আমি তোমাদের কমেন্টের বক্সের যে এটা থাকবে আমি সেটা উত্তরে লিখে দেব। তোমরা এইভাবে আমাদের সাথে থাকলেই ইনশাল্লাহ সুন্দরভাবে তোমরা ভয়েস চেঞ্জটা জানতে পারবে। তাহলে আমরা এখন দেখি ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম কেমন হবে। আমরা দেখছি যে ফিউচার টেন্সে আমরা জানি শ্যাল এবং উইল থাকবে ইনডিফিনিট টেন্সে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। আমাদের ফিউচার মানেই শ্যাল উইল, ফিউচার টেন্স মানেই এখানে আমাদের শ্যাল উইল থাকবে এবং ইনডিফিনিটের কারণে এটা প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তাহলে কি করতে হবে? আর অ্যাজ ইউজুয়াল আমরা কি করব? অবজেক্টটা সাবজেক্ট করে ফেলবো, তারপরে এই যে সাবজেক্টটা হলো তার উপরে ভিত্তি করে আমাদের হয় উইল হবে, শ্যাল হবে অথবা উইল হবে। এরপর প্যাসিভ হলেই শুধু শ্যাল উইল থাকলে এরপর একটা আমরা বি বসিয়ে দেবো। বি বসানোর পরে আমাদের মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো ফিউচার ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়, আমাদের এই ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স থাকতে পারে। তাহলে নেগেটিভ সেন্টেন্স হলে আমরা কি করব? এখানে ঠিক যা আছে আগে ঠিক একই জিনিস থাকবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বের পরে শ্যাল বা উইলের পরে আমাদের অতিরিক্ত কি আসছে?
নট, এবং মূল ভার কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মই থাকবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের মূল ভার সর্বদাই প্রেজেন্ট ফর্ম, এবং এখানে ফিউচারের জন্য আমাদের শ্যাল এবং উইল থাকবে। এখানে আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, আমার শ্যাল উইলের পরে একটা বি আসবে। এই বি এবং শ্যাল উইলের মাঝখানে নেগেটিভ হওয়ার কারণে একটি নট লিখব, আর বাদ বাকি সব অন্যান্য যে বেসিক রুলস রয়েছে সেরকমই থাকবে। কি হবে? মূল ভারে পাস্ট পার্টিসিপল হবে, বাই হবে, এবং সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ইনডিফিনিটের আমরা অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম দুইটি আমরা কমপ্লিট করতে পারবো। তো ঠিক আছে, এরপরে আমরা দেখি ফিউচার টেন্সের আমরা কিছু এক্সাম্পল এখন দেখব। তাহলে আমরা এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দেখি। একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা, আশা করি তোমরা বুঝতে পারবে এবং পরবর্তীতে নিজেরা যে কোনো সময় এগুলো করতে পারবা। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে কী থাকবে? আমাদের সাবজেক্ট থাকবে, এরপরে শ্যাল বা উইল থাকবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে V1 এবং একটি অবজেক্ট থাকবে। তাহলে এখানে আমাদের আছে আই শ্যাল প্লে ক্রিকেট। তাহলে আমাদের অবজেক্টই আছে, এখানে অবজেক্টটি রয়েছে হলো ক্রিকেট। তারপরে ক্রিকেটটা আমাদের এখানে কী হবে? সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়ে গেল। এরপরে আমাদের শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্ট আছে ক্রিকেট, শুধুমাত্র আমরা আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব, আর অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। তাহলে যেহেতু আমাদের এখানে ক্রিকেট রয়েছে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টটা উপরে ভিত্তি করে আমাদের এখানে উইল লিখব। তাহলে সাবজেক্ট যেহেতু ক্রিকেট, এখানে আমরা উইল লিখব, এবং তারপরে প্যাসিভ হয়েছে বি, আর শ্যাল এবং উইলের পরে একটা বি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লে থেকে প্লেড, তারপরে বাই মি। এভাবে আমরা দ্বিতীয় সেন্টেন্সটা করতে পারি, হি উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে কি হবে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম। তাহলে কি হলো? হি উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম। এখানে হয়তো তোমরা চিন্তা করতে পারো যে এখানে উইল হলো, আবার ওখানে উইল হলো, কিন্তু এখানে শ্যাল হলো ছিল, ওখানে উইল হলো। এখানে একটা জিনিস খেয়াল করবা, আমাদের শ্যাল বসে আই এবং উইয়ের সাথে, আর অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রেই আমরা উইল ব্যবহার করব। তা সেই কারণে এখানে হি আছে, উইল হয়েছে, আবার এখানে ওয়ার্কটা সাবজেক্ট হয়েছে, এই সাবজেক্টটার কারণেই এখানে উইল হয়েছে। এরপরের সেন্টেন্সে দেখি, শি উইল নট কল ইউ। শি উইল নট কল ইউ। তাহলে কি? ইউ উইল নট বি কল্ড বাই হার। ইউ উইল নট বি কল্ড বাই হার। তাহলে কি? এখানে ইউ অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল, তারপরে উইল বসলো, এখানে নট ছিল, এখানে নটটা বসাই দিলাম, এবং প্যাসিভ ভয়েসে আমরা একটা ব্যবহার করব বি, এবং মূল ভার্ব পাস্ট পার্টিসিপল কল, তারপরে বাই হার। ঠিক একইভাবে আমরা দে উইল নট হেল্প মি। তাহলে কি? মিটা আই হয়ে গেল, আইয়ের সাথে শ্যাল বসবে, এরপরে নট আছে, নট বসবে, এরপরে একটা বি বসালাম, তারপরে মূল ভার্ব কি আছে? হেল্প। হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হেল্পড। তারপরে বাই, তারপরে এখানে সাবজেক্ট কি আছে? দে। তাহলে দেটা দেম হয়ে গেল। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারবো। তাহলে কি প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি শিখলাম? ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই তিনটা টেন্সের তিনটি ইনডিফিনিট স্ট্রাকচারগুলো আমরা আজকে শিখতে পারলাম। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে কাজগুলো করবা, এবং তোমাদের টেক্সট বুক এবং এক্সারসাইজ বই যে আছে সেখানে বের করে এর যতগুলো এক্সারসাইজ আছে তোমরা করার চেষ্টা করবা। যে এক্সারসাইজটা তোমরা পারবা না, তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি শিখলাম? আমরা তিনটা টেন্সের ইনডিফিনিটগুলো শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট আমরা শিখতে পারলাম। তাহলে তোমরা বাসায় মনোযোগ সহকারে এই জিনিসগুলো যখন একবার বুঝতে পারবে না, বারবার তোমরা টেনে টেনে দেখবা। যে জায়গায় বুঝতে না পারো তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা, আর যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা।
আর পাশাপাশি আরও কিছু বিষয় তোমরা যে কোন অংশগুলো চ্যাপ্টারে, যেহেতু আমাদের এই করোনাকালীন সময়ে ক্লাস হয়নি, তোমরা বাসায় বসে থেকে পড়াশোনা করেছো, হয়তো বিভিন্নজন বিভিন্ন অংশ পড়াশোনা করেছো। আজকে আমি ভয়েস চেঞ্জ করলাম, হয়তো অনেকে ভয়েস চেঞ্জ আগেই করে ফেলেছো। সেই ক্ষেত্রে যারা করেছো তাদের জন্য সুবিধা হয়েছে। আর একটা জিনিস, যে তোমরা করতে গেলে যে যে জায়গায় সমস্যা সেগুলো আমাদেরকে আমি জানিয়ে দেবে কমেন্ট বক্সের মধ্যে, আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো তোমাদের। আর এবং গ্রামারের কোন কোন চ্যাপ্টার আগে আগে তোমাদের সঙ্গে আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হয়। আর তোমরা বাসায় পড়েছো যে অংশগুলো তোমরা বুঝতে পারো নি গ্রামারের কোন অংশগুলো, সেই অংশ যদি তোমরা আমার কমেন্ট বক্সে লিখে দাও, তাহলে আমি আগে সেই ক্লাসগুলো নিয়ে তোমাদের সেই সমস্যার সমাধান করে রাখবো। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তার কারণ হলো যে আমরা যে কোনো ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে আগে চলে যায়। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে বাটনে তোমরা প্রেস করে রাখবা। দেখবা যে আমরা যখনই কোনো ক্লাস দিয়েছি সেই ক্লাসগুলো যথাসময়ে তোমাদের হাতে পৌঁছে গেছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই করোনাকালীন সময়ে তোমরা এলোমেলোভাবে বাইরে ঘোরাফেরা করবে না, আর নিজের শরীরের দিকে খেয়াল রাখবা। কোনো রকম মানে যে সকল বন্ধুদের নিয়ে কোনো বিতর্ক আছে তাদের সাথে কখনোই মিশবে না, সঙ্গ দেখে চলবে। তাহলে অবশ্যই তোমরা এই করোনাকালীন সময়ে কোনো অসৎ সঙ্গীর সঙ্গে তোমরা মিশবে না এবং সবসময় ভালোভাবে থাকবে, বাবা মার কথা শুনবে, বাসায় ঠিকভাবে পড়াশোনা করবে। তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ। আগামী দেখা হবে আগামী ক্লাসে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।